আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা নিয়ে। তো পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে আগে জানতে হবে পদার্থ কি। পদার্থ হচ্ছে যে সকল বস্তুর আকার আছে, আয়তন আছে, জায়গা দখল করে এবং যার ভর আছে তাকে পদার্থ বলে। আমি আবার রিপিট করতেছি, যে সকল বস্তুর আকার আছে, আয়তন আছে, জায়গা দখল করে এবং ভর আছে সে সকল বস্তুকে পদার্থ বলে। এখন পদার্থের কিছু অবস্থা রয়েছে। পদার্থের তিনটি অবস্থা। প্রথমে কঠিন, তরল, বায়বীয় বা গ্যাসীয় অবস্থা। বায়বীয় বা গ্যাসীয় অবস্থা। তো পদার্থের তিনটি অবস্থার আগে আগে পদার্থের অবস্থাটা কি জানা লাগবে আমাদের। অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা কক্ষ তাপমাত্রায়, যেটাকে আমরা রুম টেম্পারেচার বলে থাকি, অর্থাৎ কক্ষ তাপমাত্রায় যে সকল বস্তুর অবস্থান করে তাদেরকে আমরা পদার্থের অবস্থা বলে থাকি। তো 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা কেলভিন স্কেলে যদি আমরা এটাকে কাউন্ট করি, 298 কেলভিন, অর্থাৎ 298 কেলভিন তাপমাত্রায় যে সকল বস্তু অবস্থান করে থাকে তাদেরকে পদার্থের অবস্থা বলে। তো পদার্থের অবস্থার মধ্যে প্রথমে আছে আমাদের পদার্থের কঠিন অবস্থা। তো পদার্থের কঠিন অবস্থা কি? পদার্থের কঠিন অবস্থা হচ্ছে যে সকল বস্তুর আকার, আয়তন এবং ভর তিনটা জিনিসই যে সকল বস্তুর মধ্যে থাকে তাদেরকে কঠিন অবস্থা বলে। তো কঠিন অবস্থার মধ্যে এক ধরনের কঠিন অবস্থার বস্তুগুলোর মধ্যে যে এক ধরনের কণা রয়েছে, সে সকল কণাগুলো তাদের নিজেদের মধ্যে এক ধরনের আন্তঃআণবিক বল বা আন্তঃআণবিক শক্তি কাজ করে। অর্থাৎ এই আন্তঃআণবিক শক্তির বা আন্তঃআণবিক বলের উপর নির্ভর করে আমরা তিন ধরনের যে পদার্থের অবস্থা পার্থক্য করে থাকি। অর্থাৎ যে সকল পদার্থের অবস্থার উপর আন্তঃআণবিক বল বা আন্তঃআণবিক শক্তি বেশি থাকে সে সকল বস্তু কঠিন, তরল, বায়বীয় বা গ্যাসীয় অবস্থায় আসে। তো প্রথমে আমরা যদি কঠিন অবস্থার দিকে খেয়াল করি, তো কঠিন অবস্থায় আন্তঃআণবিক বল বা আন্তঃআণবিক শক্তি কণাগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। তাই এই কঠিন অবস্থায় পদার্থগুলোকে নির্দিষ্ট আকার থাকে, আয়তন থাকে এবং তাদের ভর থাকে। তো আন্তঃআণবিক বল বা আন্তঃআণবিক শক্তি কি, এটা আমাদের আগে জানা লাগবে। অর্থাৎ যে আকর্ষণ বলের কারণে পদার্থের অণুসমূহ একে অপরের সাথে জুড়ে থাকে তাকে আন্তঃকণা আকর্ষণ বল বলে। আমি আবার রিপিট করতেছি, যে আকর্ষণ বলের কারণে পদার্থের অণুসমূহ একে অপরের সাথে জুড়ে থাকে তাকে আন্তঃকণা আকর্ষণ বল বলে। তো তো কঠিন অবস্থার কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমি বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করছি। বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের যেই সৃজনশীলের অনুধাবনমূলক বা 2 মার্কের জন্য যে কোশ্চেন হয়ে থাকে সেখানে পদার্থের যে তিনটি অবস্থা তাদের বৈশিষ্ট্য বা পার্থক্য আসে। তো প্রথমে কঠিন পদার্থের কিছু বৈশিষ্ট্য আমি আলোচনা করব। প্রথমে হচ্ছে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে এবং 2 নম্বরে আমি বলবো চাপ প্রয়োগ। অর্থাৎ আমরা যদি প্রেশার ক্রিয়েট করি তখন চাপ প্রয়োগ সে সংকুচিত হয় না। 3 নম্বর হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে। আমি শুরুতেই বলতেছিলাম যে পদার্থের মধ্যে বা পদার্থের যে কণার উপস্থিতি, সেখানে কিছু বল বা শক্তি কাজ করে, সেটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। 4 নম্বর হচ্ছে তাপমাত্রা বাড়ালে কম পরিমাণে বৃদ্ধি পায়। তাপমাত্রা বাড়ালে কম পরিমাণে আন্তঃআণবিক শক্তি বৃদ্ধি পায়। অর্থাৎ তাপমাত্রার সাথে আন্তঃআণবিক বলের সম্পর্কটা কি? তাপমাত্রার সাথে আন্তঃআণবিক বলের সম্পর্ক এবং সমানুপাতিক। আন্তঃআণবিক বলের সম্পর্ক সমানুপাতিক। অর্থাৎ আমি যদি টি বাড়াই এমও বাড়বে, আমি যদি টি কমাই এমও কমবে। ঠিক আছে? তো তারপর হচ্ছে তরল পদার্থ। তরল অবস্থা নিয়ে আলোচনা করব। তরল অবস্থা কি? তরল অবস্থার শুধুমাত্র আকারই আছে এবং তার ভর এবং কোনো আয়তন নেই। অর্থাৎ এখানে একটা পার্থক্য এমসিকিউতে সবসময় এসে থাকে যে নিচের কোনটি তরল অবস্থা। তো একটি বস্তু দিয়ে সেখানে আকার, আয়তন, ভর দিয়ে থাকে। তো সঠিক উত্তর হবে যে সকল বস্তু শুধুমাত্র আকার আছে সে সকল বস্তুই হচ্ছে তরল অবস্থা। তরল অবস্থারও কিছু উদাহরণ রয়েছে। প্রথমেই হচ্ছে তরল অবস্থাকে আমরা যেখানেই রাখি সেখানেই সে তার আকার ধারণ করে থাকে। তার একটি প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে পানি। পানিকে আমরা যে পাত্রে রাখি না কেন সে পাত্রে আকার ধারণ করে।
3 নাম্বার হচ্ছে কম আন্তঃআণবিক বল থাকে। আমরা কঠিন পদার্থে এবং তরল পদার্থের মধ্যে যদি পার্থক্য এসে থাকে, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে কঠিন পদার্থের আন্তঃআণবিক বল অনেক বেশি থাকে এবং তরল পদার্থের আন্তঃআণবিক বল কম থাকে। এবং 4 নাম্বারের যেই পার্থক্যটা বা বৈশিষ্ট্য হচ্ছে চাপ প্রয়োগে আয়তন হ্রাস পায়। এটাও কঠিন পদার্থ এবং তরল পদার্থের মধ্যে একটি ভালো ডিফারেন্স। কঠিন পদার্থের মধ্যে চাপ প্রয়োগ করলে সে বৃদ্ধি পায়, কিন্তু তরল পদার্থের মধ্যে চাপ প্রয়োগ করলে তার আয়তন হ্রাস পায় বা হ্রাস পাওয়া মানে কমে যাওয়া। 5 নাম্বার হচ্ছে তাপ প্রয়োগ করলে আয়তন বৃদ্ধি পায়। এখানে আবার একটা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ যে নিচের কোন উপাদানটি বৃদ্ধি করলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়। সেখানে অনেকগুলো অপশন থাকে, তাপ, চাপ, আয়তন, ভর অনেকগুলো থাকে। সেখানে সঠিক উত্তর হবে তাপ, অর্থাৎ তাপ প্রয়োগ করলে আমাদের আয়তন বৃদ্ধি পায়। তরল পদার্থের কিছু উদাহরণ হচ্ছে পানি, তেল এবং মধু। পানি, তেল এবং মধু। তারপর হচ্ছে তরল পদার্থের পরে হচ্ছে গ্যাসীয় অবস্থা। তো গ্যাসীয় অবস্থা কি? গ্যাসীয় অবস্থার মধ্যে যে কণাগুলোর মধ্যে যে আন্তঃআণবিক বল কাজ করে সেটি খুবই কম। আমরা বায়বীয় বা গ্যাসীয় বা গ্যাসীয় বা তরল অবস্থার মধ্যে যেই আন্তঃআণবিক আকর্ষণ বল দেখতে পাই সে তুলনায় গ্যাসীয় বা বায়বীয় অবস্থায় খুবই কম পরিমাণে থাকে। অর্থাৎ এতই কম পরিমাণে থাকে যে তাদের মধ্যে কণাগুলো তাদের থেকে অনেক দূরে দূরে অবস্থান করে। তো গ্যাসীয় পদার্থের কিছু উদাহরণ আছে। গ্যাসীয় পদার্থে শুধুমাত্র ভর আছে, তার আকার এবং আয়তন নেই, শুধুমাত্র ভর রয়েছে। 2 নম্বরে গ্যাসীয় পদার্থের কণাগুলো দূরে দূরে অবস্থান করে। 3 নাম্বার হচ্ছে আন্তঃআণবিক বল নেই বললেই চলে, অর্থাৎ যে কণাগুলোর মধ্যে যে আন্তঃআণবিক বল ক্রিয়া করে সেটা গ্যাসীয় পদার্থের মধ্যে নেই বললেই চলে। 4 নাম্বার হচ্ছে তাপ প্রয়োগে এর আয়তন অনেক বেড়ে যায়। এটা প্রতিবারই এমসিকিউতে আসে যে নিচের কোন পদার্থটি প্রয়োগ করার মাধ্যমে গ্যাসীয় পদার্থের অবস্থা বেড়ে যায়। অর্থাৎ উত্তর হবে তাপ প্রয়োগ করার মাধ্যমে গ্যাসীয় পদার্থের আয়তন বেড়ে যায়। এবং 5 নাম্বার বা সর্বশেষ উদাহরণ হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব বেশি। অর্থাৎ গ্যাসীয় পদার্থের গুলো যেহেতু সব পরস্পর থেকে দূরে অবস্থান করে, তাই তাদের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব বা ডিস্টেন্স অনেক বেশি থাকে। তো আমরা গ্যাসীয় পদার্থের কিছু উদাহরণ যদি দেখতে পাই, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ গ্যাসীয় অবস্থা নামের মধ্যে থেকে আমরা বুঝতে পারি যে সকল গ্যাস গ্যাসীয় অবস্থা বা বায়বীয় অবস্থায় অবস্থান করে থাকে। প্রতি বছর এমসিকিউতে আসে যে নিচের কোনটি গ্যাসীয় পদার্থ। এখানে পটাশিয়াম থাকে, সালফার থাকে, অক্সিজেন থাকে, ক্যালসিয়াম থাকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অক্সিজেন। এরপর আমরা কণার গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব। এরপরে কণার গতিতত্ত্ব। প্রথমেই গতিতত্ত্ব জানার জন্য প্রথমে জানতে হবে কণা কি। কণা হচ্ছে সাধারণত অতি ক্ষুদ্র বস্তু। অর্থাৎ পৃথিবীতে আমাদের অনেক ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র কণা রয়েছে। যে কোনো পদার্থের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু রয়েছে যাদেরকে আমরা কণা বলে থাকি। তো এই কণাগুলোর মধ্যে কিছু উদাহরণ আছে, যেমন প্রোটন কণা। প্রোটন কণা বা গ্যাসীয় কণা। তাহলে কণা কি? কণা হচ্ছে সাধারণত অতি ক্ষুদ্র বস্তু সমূহকে কণা বলে থাকে। আর কণার যদি উদাহরণগুলো মনে রাখা জরুরি, কারণ এমসিকিউতে আসতে পারে। এক হচ্ছে প্রোটন কণা, আরেকটি হচ্ছে গ্যাসীয় কণা। তো কণার গতিতত্ত্ব। এখন গতিতত্ত্ব জানতে হলে আগে আমাদের জানতে হবে গতিশক্তি কি। গতিশক্তি, যাকে ইংলিশে ইকে বা কাইনেটিক এনার্জি বলে।
তাহলে গতিশক্তি কি? গতিশক্তি হচ্ছে কোনো গতিশীল বস্তু গতিশীল থাকার জন্য যে শক্তি অর্জন করে, অর্থাৎ একটি বস্তু তার তার সে চলাচল করার জন্য যে গতিশক্তি অর্জন করে তাকে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি বলে। তো গতিশক্তি থেকে সবসময় একটি দুটি এমসিকিউ এসে থাকে, যেমন গতিশক্তির একক কি? গতিশক্তির একক হচ্ছে জুল, যাকে যে দ্বারা প্রকাশ করা হয়। গতিশক্তির একক জুল, এবং তার গতিশক্তির মাত্রা, অর্থাৎ একটি মাত্রা আছে, মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স মাইনাস টু। তাহলে গতিশক্তির একক কি? জুল, এবং গতিশক্তির মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স মাইনাস টু। এবং গতিশক্তির একটি সূত্র দিয়ে সবসময় ম্যাথ এসে থাকে, গতিশক্তির সূত্র। এটাতে শুধু কেমিস্ট্রিতে কাজে লাগবে তা না, আমাদের ফিজিক্সের যে গতিশক্তির একটা চ্যাপ্টার আছে ওখানেও এই গতিশক্তি সূত্রটা লাগবে। গতিশক্তি হচ্ছে ইকে ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এম ভি স্কোয়ার। তো এখানে এম দ্বারা কি প্রকাশ করা হয়? মাস বা ভর, এবং ভি দ্বারা প্রকাশ করা হয় বেগ বা ভেলোসিটি। বেগ বা ভেলোসিটি। তো তাহলে গতিশক্তি কি? গতিশক্তি হচ্ছে কোনো বস্তু চলাচল করার জন্য যে শক্তি অর্জন করে তাকে তার গতিশক্তি বলে। তো 5 ধরনের গতিশক্তি আছে। এখন কণার যে গতিশক্তি আমরা যে উপরে লিখছি যে কণার গতিশক্তি, কণার গতিশক্তিতে কোন ধরনের গতিশক্তি কাজ করে? যেহেতু 5 ধরনের গতিশক্তি আছে, 5 ধরনের গতিশক্তি কি কি? 1 নাম্বার হচ্ছে যান্ত্রিক গতিশক্তি, 2 নম্বরে হচ্ছে বৈদ্যুতিক গতিশক্তি, 3 নম্বরে হচ্ছে দীপ্তমান গতিশক্তি, 4 নম্বর হচ্ছে তাপ শক্তি, 5 নম্বরে হচ্ছে শব্দ শক্তি। এখন কণার গতিশক্তিতে কোন শক্তি কাজ করে? এমসিকিউতে যদি আসে তাহলে উত্তর হবে তাপ শক্তি। উত্তর হবে তাপ শক্তি। তাহলে কণার গতিশক্তি কোন ধরনের শক্তি কাজ করে? তাপ শক্তি। এখন তাপ শক্তির কাজ কি? তাপ শক্তি কণায় কিভাবে কাজ করে? এবার জানার জন্য আমাদের কণার গতিশক্তিতে যাওয়া লাগবে। যে পদার্থের যে তিন অবস্থা আমরা এর আগে পড়ে এসেছি, সেখানে শুধুমাত্র তাদের আকার আকৃতি এবং তাদের ভর নিয়ে আলোচনা করা হয়েছে। তাদের যে আন্তঃআণবিক বলের মধ্যে যে একটি যে কণার যে গতিশক্তি, সেটা হচ্ছে এখানে কাজে লাগে। অর্থাৎ কণার গতিশক্তি তাদের তাপমাত্রার উপর নির্ভর করে থাকে। তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে কণার গতিশক্তি তাপমাত্রার উপর নির্ভর করে থাকে। এরপরে আমাদের যে টপিকটি হচ্ছে ব্যাপন বা ডিফিউশন।